হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সেই ঘটনার আজ 1 সপ্তাহ হয়ে গেছে। পায়ের অবস্থা ভালো থেকেও ভালো। পায়ের ডাটা শুকিয়ে চামড়া উঠে গেছে, সাদা সাদা হয়ে আছে, কিন্তু ব্যথাটা নেই। এই 1 সপ্তাহ ধরে সে হরিশ একটা কাজও করতে দেয়নি, সারাক্ষণ খেয়াল রেখেছে। এই 1 সপ্তাহে সে হরিশের প্রতি খুব বাজেভাবে দুর্বল হয়ে পড়েছি। চোখের আড়াল হলেই কেমন দমবন্ধ হয়ে আসে, নিজেকে একদম পাগল মনে হয়। মুচকি হেসে বারান্দা থেকে রুমে আসলাম। সে হরিশ ফ্রেশ হতে গেছে। বেচারা আজ 1 সপ্তাহ পর অফিসে যাবে, তাই বিরক্ত হয়ে আছে। অফিসে পরে যাওয়ার জন্য ব্ল্যাক কালারের স্যুট বের করে বিছানা রেখে নিচে নেমে গেলাম। নতুন একজন সার্ভেন্ট নিযোগ দেওয়া হয়েছে। তার নাম লিমা, ভীষণ মিষ্টি মেয়েটা। খালা রান্না করবে আর বাকি সব সেই সার্ভেন্ট করবে। দুইজনের সাথেই আমার ভাব জমে গেছে। ওরা টেবিল সাজাচ্ছে আর আমি ওদের সাথে গল্প করছি। এর মধ্যে বাবা এলো ডাইনিংয়ে। শুভ সকাল আম্মু, কেমন আছো এখন? পায়ের কি অবস্থা? শুভ সকাল বাবা। এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। পায়ের অবস্থা একদম ফার্স্ট ক্লাস। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তা আমার সুপুত্র কোথায়? অফিসে যাবে না নাকি? বাবার কথায় হেসে উঠে বললাম, যাবে। প্রচণ্ড বিরক্তের সাথে তৈরি হচ্ছে। বাবা বিরক্ত হয়ে বলল, ইদানিং কাজের কথা বললেই সাহেব বিরক্ত হয় দেখছি। আমি গলা নামিয়ে এক প্রকার ফিসফিস করে বললাম, তোমার ছেলে হলে কখনোই এমন হতো না। আমি শিওর এইটা হাসপাতালেই বদলে গেছে। রেকর্ড চেক করে দেখো বাবা, ঘটনা বেরিয়ে আসবে। তা না হলে চিন্তা করো, তুমি এত ভালো, তোমার ছেলে এত খাটাস কিভাবে হয়? তুমি বললে আমি খবর নিয়ে দেখতে পারি। বাবা আমার কথা মনোযোগ দিয়ে শুনে ঠোঁট চেপে হাসছে। তা তোমার সোর্সের পাওয়ার চেক করাতে হলেও রেকর্ড খুঁজে বের করতে হবে। অয়থা বাবাকে এইসবে না টেনে আমাকে বললেই হয়, আমি রেকর্ড সহ পুরো হাসপাতাল দেখিয়ে দিতাম। তুমিও শিওর হয়ে যেতে আমি তোমার শ্বশুরের ছেলে কিনা। সে হরিশের কথা শুনে পেছনে তাকানোর সাহস হল না। এই লোকটা ভূত থেকে কম কিছু না, সব সময় ভূতের মতো পেছনে দাঁড়িয়ে কথা শুনে ফেলে। আমাকে বোধহয় কেউ বাঁচাতে পারবে না। এইবার কি হবে? বাবার দিকে তাকিয়ে কাদো কাদো মুখ করে অসহায়ত্ব দেখালাম। বাবা আমার চেয়ে দ্বিগুণ অসহায় হয়ে আছে, কিন্তু ঠোঁট টিপে ঠিকই হাসছে। সে হরিশ আমার পাশের চেয়ার টেনে বসে লিমাকে ইশারা করতেই সে সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগল। সে হরিশ আমার দিকে তাকিয়ে বলল, হাসপাতালে অদল বদল হয়েছে নাকি সেটা তোমাকে পরে বুঝাচ্ছি। এখন মুখ না ফুলিয়ে তাড়াতাড়ি নাস্তা ফিনিশ বলতে হবে, দেন মেডিসিন নিবে। আর হ্যাঁ, পায়ের জন্য যেই ক্রিমটা দিয়েছে তা অবশ্যই লাগাবে, নয়তো দেখবে পা আবার পুড়ে দিয়েছি। সে হরিশের কথায় ভজে ঢোক গিললাম। এই ছেলের বিশ্বাস নেই, যা বলে তা করেই ছাড়ে। বাবা দাঁতে দাঁত চেপে বলল, সে হরিশ, কি হচ্ছে? এইভাবে ভোজ দেখাচ্ছিস কেন? বাচ্চা মেয়ে, সুন্দর করে বুঝিয়ে বললেই হয়। বুঝিয়ে বলার মতো হলে বুঝিয়ে বলতাম। বাচ্চা কাকে বলছো? মোটেও বাচ্চা না, বাচ্চা রূপী আস্ত একটা পাজি মেয়ে। কাল রাতে লুকিয়ে লুকিয়ে ঔষধ ফেলে দিয়েছে। ভাবা যায়। আম্মু, এইটা কি শুনছি? এমন কাজ সত্যি করেছ? বাবার দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বললাম, বাবা, ইয়া মোটা মোটা ঔষধ আমার গলা দিয়ে নামেই না, তাই তো ফেলে দিয়েছি। দেখেছিস সে হরিশ, আমার মা এমনি এমনি কিছু করেনি। শুধু শুধু বকাবকি করবি না। মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার বাবা নাকি এই পাজি মেয়েটার বাবা। সে হরিশের কথায় বাবা হেসে উঠে বলল, আপাতত আমার মায়ের। সে হরিশ হতাশ হয়ে কফি মগে চুমুক দিল। আমার প্রায় খাওয়া শেষ। বাবা মুখ মুছতে মুছতে বলল, কাল তোমাকে একবার ইন্ডিয়া যেতে হবে। কেরালাতে একটা প্রজেক্ট লঞ্চ করছি। নতুন প্রজেক্ট আমাদের কোম্পানির। বহু বছরের সাধনার ফল। কাগজপত্র সব ঠিক করা আছে। সকালের ফ্লাইটে চলে যেও। বাবার কথায় চমকে উঠলাম। সে হরিশ যাবে শুনেই মন খারাপ হয়ে গেল। লোকটা ইদানিং অভ্যাস হয়ে গেছে। কি করে থাকবো এই লোকটাকে ছাড়া? আমার ভাবনার মাঝে সে হরিশ বলে উঠল, আমি যেতে পারবো না। তুমি চলে যাও।
বাবা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি যেতে পারবে না কেন? গেলে কি সমস্যা? অনেক সমস্যা। দেখো বাবা, নতুন নতুন বিয়ে করেছি, এখন বুকে ছেড়ে কোথাও যেতে পারব না। শ্বশুর বাড়িতে অবধি এখনো যেতে পারিনি। কোথাও ঘুরতে যাওয়ার কথা তো বাদই দিলাম। অফিস থেকে ছুটিও দাওনি তুমি। কেমন বাবা তুমি? ছেলেকে কাজে কাজে রেখে তোমার নিজের ক্ষতি তো করছো, সাথে আমার ক্ষতিও করছো। এমন চলতে থাকলে সময় না দেওয়ার অপরাধে বউ পালাবে, সাথে তোমার জীবনে দাদা ভাই ডাক শোনার সৌভাগ্য হবে না। যাওয়ার হলে তুমি চলে যাও, আমি যেতে পারবো না। আর হ্যাঁ, কাজ সামলে কিছুদিন ঘুরে এসো। শেহরিশের কথায় আমি পুরো জমে বরফ হয়ে গেলাম। লজ্জায় মিয়ে যাচ্ছি এই লোকের লাগামহীন কথায়। লজ্জা এ মাথা কাটা যাচ্ছে আমার। ইচ্ছে করছে একটা লাঠি দিয়ে বা ডিম মেরে এই লোকের মাথা ফাটি যে দেই। এইদিকে বাবার শেহরিশের কথায় পুরো অপ্রস্তুত হয়ে গেছে। কিছু না বলে তড়িগড়ি করে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাবা যেতেই রেগে দাঁতে দাঁত চেপে বললাম, অসভ্য অভদ্র লোক। সামনে কঠিন মাপের নির্লজ্জ বটে। চেয়ার ঠেলে হনহন করে উপরে রুমে চলে গেলাম। কি দরকার সবার সামনে এতটা লাগামহীন কথা বলার? বুঝলাম তার লজ্জা নেই, কিন্তু আমার তো আছে। বেটা সরিষা শিক কাবাব জীবনে মানুষ হবে না। এইবার আমি বাবার সামনে কিভাবে যাব? সব হয়েছে ওই বেশরম লুচুর গোষ্ঠীর জন্য। মান সম্মান সব শেষ। লুচু গিরি কিছু করলামই না, আর তুমি লুচু বলছ? তবে বুয়ের কাছে একটু তো লুচু হতেই হয়। হাত মুষ্টিবদ্ধ করে পেছনে ফিরলাম। লোকটা আবার ভূতের মতো টপকালো। দাঁতে দাঁত চেপে তেড়ে গিয়ে সামনে দাঁড়ালাম। লম্বা হওয়াতে আমার নজর তার বুক অবধি সীমাবদ্ধ, তাই বিছানায় উঠে দাঁড়ালাম। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হয়তো কি করছি বুঝতে পারছে না। আমিও কম যাই না। বিছানায় উঠে দাঁড়াতেই তার থেকে 4 আঙ্গুল লম্বা হয়ে গেলাম। কলার ধরে টেনে মুখের কাছে এনে বললাম, একদম বাজে কথা বলবেন না। লুচু গিরির বাকি রেখেছেন কি? বাবার সামনে এইসব কথা কেউ বলে? এত বেশরম কিভাবে হলেন? ঠোঁট কাটা নির্লজ্জ লোক একটা। চিক চিক লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই বলুন তো আপনার সমস্যা কি? আর যদি এইসব ফালতু কথা বলতে দেখি মেরে পুঁতে রেখে দিব। বেটা বদক চোর, বেশরমের বড় ভাই, লুচুর হাড্ডি। চলবে?